আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জন্য এখন আমি ইংরেজি বই আলোচনা করব। লেসন 4 টেক্সট বুক মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বুক ব্লুজমস লেসন 4 দ্য গ্রেট এস্কেপ। দ্য গ্রেট এস্কেপ এই লেসনটা আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করো এবং এই ভিডিওটা হয়তো এই চ্যাপ্টারটা একবারে শেষ হবে না, বারবার আরও হয়তো 2-3টে ভিডিও হতে পারে, এই চ্যাপ্টার হতে পারে। তোমরা কন্টিনিউ আমার ভিডিও লক্ষ্য রাখো এবং ক্লাসগুলোকে ফলো আপ করো। এখন আমি তোমাদের আলোচনা করব লেসন 4 দ্য গ্রেট এস্কেপ। তোমরা যদি তোমাদের সামনে টেক্সট বুক থাকে তোমরা 31 পৃষ্ঠা সামনে খুলে রাখো এবং তোমরা দেখো আমি যেগুলো আলোচনা করব। অথবা যদি তোমাদের সামনে টেক্সট বুক না থাকে তাহলে আমি মোবাইল স্ক্রিনে দেখো আমি তোমাদের টেক্সট বুকটাকে তুলে দিয়েছি, সেই টেক্সট বুকটা দেখে তোমরা এখান থেকেও পড়াটাকে পড়ে নিতে পারো। লক্ষ্য রাখো আমার ভিডিও এবং পরবর্তী ভিডিও লক্ষ্য রাখো। এবং যদি তোমরা আমাদের শুধু গাইডলাইন মিশন স্কুল বলে নয়, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সমস্ত ছাত্রছাত্রী যারাই এই বোর্ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে পড়াশোনা করছে তারা আমার ভিডিও লক্ষ্য রাখতে পারে। এবং তোমাদেরকে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স কোশ্চেন নোট আকারে তোমরা পেয়ে যাবে, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। এবার চলে যাব আমি লেসন 4 তাহলে দেখো এখন আমি তোমাদের অধ্যায় অর্থাৎ লেসন 4 আমি তোমাদের এখন আলোচনা করব। ক্লাস 8 লেসন 4 দ্য গ্রেট এস্কেপ। আমি এখন তোমাদের যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। তোমরা ভালো করে অধ্যায়টির দিকে নজর রাখো এবং ভালোভাবে তোমরা লক্ষ্য রাখো। আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমরা ভালোভাবে আলোচনা করো। লেসন 4 দ্য গ্রেট এস্কেপ। তো প্রথমে আমরা চলে যাব এখানে লেখক পরিচিতি সম্পর্কে। সুগত বোস। দ্য গ্রেট এস্কেপ লিখেছেন কে? সুগত বোস। সুগত বোস লিখেছেন দ্য গ্রেট এস্কেপ। তো তার আগে আমরা মানেটা জেনে নেব। দ্য গ্রেট এস্কেপ মানে হচ্ছে অনন্য অন্তর্ধান। দ্য গ্রেট এস্কেপ মানে হচ্ছে অনন্য অন্তর্ধান, হচ্ছে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া, মানে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া আর কোনো খবর না। তো অনন্য অন্তর্ধান দ্য গ্রেট এস্কেপ লিখে সুগত বোস। বোস সম্পর্কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপোর ছেলে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপোর ছেলে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপোর ছেলে অর্থাৎ তার ছিলেন তার ভাইয়ের নাতি, মানে নিজের নাতি। তো তার বড় ভাই ছিলেন সুভাষচন্দ্র বোসের বড় ভাই ছিলেন শরৎচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস আর তার বড় ভাই ছিলেন শরৎচন্দ্র বোস। তাহলে সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোস ছিলেন সুভাষচন্দ্র বোসের এল্ডার ব্রাদার, বড় ভাই। তো শরৎচন্দ্র বোসের ছেলে ছিল শিশির কুমার বোস। আমি মোবাইলের উপরে লিখছি, স্ক্রিনের উপরে তোমরা দেখো। শরৎচন্দ্র বোসের ছেলে হচ্ছে শিশির কুমার বোস। তাহলে শরৎচন্দ্র বোসের ছেলে যদি শিশির কুমার বোস হয় তাহলে নেতাজির কি হচ্ছে? নেতাজির ভাইপো। আরেকবার দেখো ভালো করে, আমি ছবিটার দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে শরৎচন্দ্র বোস নেতাজির বড় দাদা। শরৎচন্দ্র বোস নেতাজির বড় দাদা। আর শরৎচন্দ্র বোসের ছেলের নাম কি? তার নাম হচ্ছে শিশির কুমার বোস। কি নাম? শিশির কুমার বোস। তাহলে সুভাষচন্দ্রের কি হচ্ছে? সুভাষচন্দ্রের ভাইপো হচ্ছে। সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোস দুই ভাই। তাহলে শিশির হচ্ছে শরৎচন্দ্র বোসের ছেলে, তাহলে সুভাষচন্দ্রের ভাইপো। শিশিরের ছেলে হচ্ছে সুগত বোস। তাহলে শরৎচন্দ্রের ছেলের ছেলে মানে নাতি হচ্ছে আর কি
তাহলে সুভাষচন্দ্রের নাতি মানে ভাইয়ের ছেলের ছেলে মানে নাতি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেই সুগত বোস নেতাজি সুভাষচন্দ্র বসুর অনন্য অন্তর্ধান সম্পর্কে বলছেন। তো তার আগে আমরা লেখক সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। তো সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান। সুগত বোস ছিলেন একজন ঐতিহাসিক। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, ছিলেন ঐতিহাসিক। অথার, তিনি একজন লেখক। অ্যান্ড গার্ডেনিয়ার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি, তিনি ওশিয়ানিক ইতিহাসের একজন বিখ্যাত কি ছিলেন, অধ্যাপক, প্রফেসর ছিলেন। তিনি ওশিয়ানিক ইতিহাসের, ওশিয়ানিক হিস্ট্রির, তিনি কি ছিলেন, গার্ডেনিয়ার প্রফেসর, তিনি ছিলেন একজন অধ্যাপক অফ ওশিয়ানিক হিস্ট্রি, তিনি ছিলেন একজন গার্ডেনিয়ার প্রফেসর ওশিয়ানিক হিস্ট্রি। তাহলে তিনি ছিলেন কি, সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, তিনি হচ্ছেন একজন ঐতিহাসিক। অথার মানে হচ্ছে লেখক। অ্যান্ড দ্য গার্ডেনিয়ার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি মানে হচ্ছে মহাসাগরীয় ইতিহাস। অ্যান্ড অ্যাফ্রেস অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর হার্ভার্ড ইউনিভার্সিটির যারা প্রফেসর তারা হচ্ছেন গার্ডেনিয়ার প্রফেসর। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি মানে যেমন আমরা কলেজে পড়াশোনা করার পর বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, তেমনি তিনি তাহলে গার্ডেনিয়ার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি মানে মহাসাগরীয় ইতিহাসের তিনি একজন প্রফেসর অর্থাৎ অধ্যাপক ছিলেন। আর অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরকে গার্ডেনিয়ার প্রফেসর বলা হয়। যেমন আমাদের কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, তেমনি হার্ভার্ড ইউনিভার্সিটি। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস, হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তার আরও পরিচয় হচ্ছে বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। তিনি শিশির কুমার বোস এবং তার স্ত্রী মিসেস শ্রীমতী কৃষ্ণা বোসের ছেলে ছিলেন কে, সুগত বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ, তিনি নাতি ছিলেন, বলছে হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাতি। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, এবং শরৎচন্দ্র বোসের নাতি। তিনি আগে হচ্ছেন শরৎচন্দ্র বোসের নাতি, তারপরে তিনি সুভাষচন্দ্র বোসের নাতি। কারণ শিশির কুমার বোস ছিল শরৎচন্দ্র বোসের ছেলে, আর শিশির কুমার বোস ছিল সুভাষচন্দ্রের ভাইপো। তাহলে ভাইপোর ছেলে মানে হচ্ছে সুভাষচন্দ্রের নাতি, আর শরৎচন্দ্র হচ্ছে সুভাষচন্দ্রের দাদা। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টি ওপোনেন্ট, তিনি তার বিখ্যাত গ্রন্থ পাবলিশ করেন ম্যাজেস্টি ওপোনেন্ট 2011 সালে। বোস বলতে সুগত বোস। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দিস বুক, তো এই বই থেকেই তোমরা এই যে দ্য গ্রেট এস্কেপ অংশটি তোমরা পড়বে। তো তিনি ম্যাজেস্টি ওপোনেন্ট যে গ্রন্থটি, যে বইটি প্রকাশ করেন, সেই বইয়েরই একটা অংশ তোমরা এখানে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক, তোমরা সেখান থেকেই এই বইয়ের অংশটি তোমরা পড়বে। তো চলে এসো আমরা সেখান থেকে আমরা কি পড়ব, তারপরে চলে এসো আমরা এবার মূল বিষয়ে চলে যাব। মূল বিষয়ে যাওয়ার আগে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্ন দুটো আমরা এখানে দেখব। দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্ন দুটো আমরা তার আগে দেখে নেব প্রশ্ন দুটি কি আছে। প্রথম প্রশ্ন, হোয়াট কোয়ালিটিজ ডু ইউ থিঙ্ক ইউ শুড প্রসেস ইন অর্ডার টু বি এ লিডার, তোমার কি মনে হয় একজন নেতা হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার? হোয়াট কোয়ালিটিজ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইউ শুড প্রসেস ইন অর্ডার টু বি এ লিডার, একজন নেতা হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার? আমরা তো বর্তমানে নেতা বলতে বুঝি নেতা মন্ত্রীদের কথা আমরা বেশি বুঝি, কিন্তু
এখানে স্বাধীনতা সংগ্রামী নেতার কথা বলা হয়েছে, বা যে কোনো একজন নেতা তোমরা বলতে, তো একজন নেতা হতে গেলে তার মধ্যে কি গুণ থাকা দরকার? তার মধ্যে গুণ থাকা দরকার, প্রথম হচ্ছে সততা, তারপরে হচ্ছে পরোপকারী, অপরের বিপদের সময় পাশে এসে দাঁড়ানো, আর ন্যায় বিচার করা, এইগুলো বিভিন্ন যে কোয়ালিটি, সৎ চিন্তা ভাবনা, সেগুলো একজন নেতার মধ্যে থাকা দরকার, যেগুলো আজকের সমাজে আমাদের খুবই কম আর কি। সমাজে আজকে বর্তমান যে নেতা নেত্রী আমরা দেখছি তাদের মধ্যে খুব কমই আমরা এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো কিন্তু আমরা দেখছি। আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্নতে বলছে ইফ ইউ হ্যাড বিন বর্ন, বলছে যদি তুমি জন্মগ্রহণ করতে বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি, তাহলে তুমি তোমার দেশের জন্য কি করতে? তাহলে তুমি যদি স্বাধীনতার পূর্বে যদি তুমি তোমার দেশে জন্মগ্রহণ করতে, তাহলে তুমি তোমার দেশের জন্য কি করতে? বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে যদি তুমি তোমার দেশে জন্মগ্রহণ করতে, তাহলে তুমি তোমার দেশের জন্য কি করতে? তাহলে আমি আমার দেশের জন্য কি করতাম? আমি আমার দেশের জন্য বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী আন্দোলন ছিল, সে আন্দোলনগুলোতে আমরা কি করতাম? সে আন্দোলনগুলোতে আমরা যোগদান করতাম। চলে এসো তারপরে, নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1907। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তখন একদম পুরোপুরি ভারতবর্ষ ব্রিটিশের শাসনে। ওয়াজ অন অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান, বলছে ওয়াজ অন দ্য মোস্ট ফেমাস, তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার ফট ফর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। তো একটু মানেটা দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1897, 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে কি? তারপরে হচ্ছে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, তিনি অত্যন্ত একজন জনপ্রিয় বা একজন বিখ্যাত ইন্ডিয়ান, ভারতীয় ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী লিডার্স, নেতা ছিলেন। হু ফট, যিনি লড়াই করেছিলেন, ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য, ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা। হু ফট ফর ইন্ডিয়া, তিনি ভারতের জন্য লড়াই করেছিলেন। ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য। ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য। তারপরে দেখো, টু দিস পারপোজ হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর তিনি তার জন্য কি তৈরি করেছিলেন? ফাউন্ডেড মানে তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার মানে কি আজাদ হিন্দ বাহিনী, তোমরা নাম শুনেছো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো তিনি তৈরি করেছিলেন, যার সংক্ষেপে আমরা নাম জানি INA, হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, আর সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে একটি মহিলাদেরও একটা টিম ছিল, মহিলাদেরও একটা বাহিনী ছিল। হুইচ ইনক্লুডেড ওমেন্স রেজিমেন্ট টু, সেখানে মহিলাদেরও একটি টিম ছিল সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে। ইন 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, দ্যাট ইজ confined him to his own house। 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষ আন্ডার হাউস, সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করে রেখেছিলেন। দ্যাট কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতেই তাকে বন্দি করে রেখেছিলেন। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইব, এখানে সেই বর্ণনায় দেওয়া হয়েছে, দ্য এক্সাইটিং অ্যান্ড কর্জিয়াস এসকেপ অফ সুভাষ বোস from the clutches of the British to continue his struggle for India's freedom। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কিভাবে লড়াই করে গেছেন এবং সেই লড়াইয়ের জন্য তাকে যে বন্দি অবস্থায় রাখা হয়েছিল, তারপরের যে অন্তর্ধান, সে ব্রিটিশ শাসনের যে সময়ে যে তার যে অন্তর্ধান, অর্থাৎ হঠাৎ তার নিরুদ্দেশ হয়ে যাওয়া, সেই বিষয় নিয়ে এখানে আলোচিত হয়েছে। তো সেটাই আমরা এখন আলোচনা। তারপরে দেখো,
looking pale and thin, looking pale and thin with a bushy half-grown beard, Subhas was wrestling on his pillows when Shishir, his nephew, entered Subhas' bedroom that December's afternoon. আমি একটু কেটে কেটে মানেটা বলছি, তোমরা একটু ভালোভাবে লাইনটার দিকে নজর দাও। বলছে লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড, বলছে অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি, অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি এবং রোগাক্রান্ত শরীর, রোগাক্রান্ত বিবর্ণ শরীর, অর্থাৎ রোগে আক্রান্ত শরীরটা যেন দেখেই বোঝা যাচ্ছে যে রোগে আক্রান্ত, এবং মুখের মধ্যে অর্ধেক বেড়ে ওঠা, প্রায় অর্ধেক বেড়ে উঠেছে ঘন দাড়ি। তো লুকিং পেল অ্যান্ড থিন, থিন মানে এখানে রোগাক্রান্ত, পেল অ্যান্ড থিন উইথ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার্ড, এবং মুখে অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি। তো আমরা দেখছি এখানে সুভাষচন্দ্র বোস, তার মুখের মধ্যে ঘন দাড়ি এবং শরীরটা হচ্ছে তার থিন, রোগাক্রান্ত। সুভাষ ওয়াজ রেসলিং, তিনি রেস্ট নিচ্ছেন, তিনি কি করছেন, রেস্ট নিচ্ছেন অন হিজ পিলো, তার বালিশের উপরে তিনি শুয়ে আছেন। হোয়েন শিশির, শিশির মানে তার ভাইপো, যার আগে আগে আমরা বর্ণনা দিয়েছি, শিশির হিজ নিপিউ, তার ভাইপো এন্টার্ড প্রবেশ করলেন সুভাষ বেডরুম, সুভাষের ঘরে আর কি, সুভাষ যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করলেন। কখন? দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বরের বিকালবেলায়। তাহলে শিশির কখন প্রবেশ করছেন? তার ভাইপো ডিসেম্বরের বিকালবেলায় সুভাষচন্দ্রের ঘরে প্রবেশ করছেন। সুভাষ মেড হিম সিট টু হিজ, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে তার বেডের রাইট মানে ডান দিকে বসতে বললেন। কি করলেন? ডান দিকে বসতে বললেন। বলছে লুকিং ইনস্ট্যান্টলি শিশির, এবং শিশিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লুকিং ইনস্ট্যান্টলি শিশির, তিনি শিশিরের লুকিং ইনস্ট্যান্টলি অ্যাট শিশির, তিনি শিশিরের দিকে কি করলেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। হি সেড, তিনি বললেন, কি বললেন? ক্যান ইউ ডু সাম, তুমি আমার জন্য কিছু কাজ করতে পারবে? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য কিছু কাজ করতে পারবে? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির কি করলো? শিশির মাথা নাড়ালেন। শিশির নডেড, শিশির কি করলেন? শিশির তখন মাথা নাড়ালেন। মাথা নাড়ালেন মানে হ্যাঁ পারবেন, এই কথাটা জানালেন আর কি তিনি। তো আমরা এই 31 পৃষ্ঠা আমরা শেষ করলাম। এবার আমরা চলে যাব পরের 32 পৃষ্ঠায়। এবার আমরা চলে যাব 32 পৃষ্ঠায়, 32। তো 32 পৃষ্ঠায় আমরা চলে যাব এবং আমরা দেখব তারপরে কি লেখা আছে। দ্য টাস্ক as it turned out was to help plan and carry out Subhash escape from India. এখানে টাস্কটি অর্থাৎ কাজটি ছিল as it turned out, সুভাষচন্দ্র যেটা বর্ণনা করলেন, was to help, তাকে সাহায্য করতে হবে, was to help plan, তাকে একটা প্ল্যান করে অর্থাৎ একটা সংকল্প করে বা একটা পরিকল্পনা করে তাকে সাহায্য করতে হবে। তো দ্য টাস্ক, কাজটি হলো, অ্যাজ টার্ন আউট মানে কাজটি বেরিয়ে এলো, সুভাষচন্দ্রের মুখ থেকে কাজটি বের হলো, মানে তিনি বর্ণনা দিলেন। তো কাজটি কি? ওয়াজ টু হেল্প, তাকে সাহায্য করতে হবে, অর্থাৎ সুভাষচন্দ্র বোসকে সাহায্য করতে হবে একটি পরিকল্পনা করতে। অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, এবং তাকে ইন্ডিয়ার বাইরে যেতে সাহায্য করতে হবে, অর্থাৎ সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ার বাইরে চলে যাবেন গোপনে, সেই কাজে তার ভাইপো শিশিরকে সাহায্য করতে হবে। শিশির would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Kolkata. এখানে শিশিরকে তার কাকাকে ড্রাইভারি করে, মানে অর্থাৎ তার কাকাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হবে কোথায়? একটি রেল স্টেশনে, সেটা কলকাতা থেকে কিছুটা দূরে। তাহলে এখানে শিশিরকে কি করতে হবে? শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে ড্রাইভারি করতে হবে, তার গাড়ি চালাতে হবে, হিজ আঙ্কেল, তার কাকার জন্য, ইন দ্য ডেড অফ দ্য নাইট মানে গভীর রাত্রে, মানে রাতের শেষে বা গভীর রাত্রে তাকে নিয়ে যেতে হবে টু রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশন নিয়ে যেতে হবে, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতা থেকে কিছুটা দূরে। তারপরে চলে আসবো আমরা ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্স, কোথা থেকে?
ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট অ্যাট এলজিন রোড, তার কাকার বাড়ি মানে সুভাষের বাড়ি এলজিন রোড থেকে, মানে এলজিন রোডের বাড়ি থেকে তাকে গোপনে নিয়ে যেতে হবে। আর তার ড্রাইভার থাকবে তার ভাইপো শিশির। শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডুইড এক্সাইটমেন্ট। শিশির অত্যন্ত উত্তেজিত মানে উত্তেজক হয়ে উঠলেন, মানে খুব ভিতরে ভিতরে এক্সাইট হয়ে উঠলেন যে তার কাকাকে তিনি তার কাকার কাজে লাগতে পারবেন, তার কাকাকে তিনি সাহায্য করতে পারবেন। এটা একদিকে তিনি যেমন বিস্মিত হলেন, অবাক হলেন, আবার একদিকে তিনি অত্যন্ত খুশি হলেন যে তিনি তার কাকার একটা বিশেষ কাজে তিনি লাগতে পারবেন। তো তারপরে আমরা দেখেন, তাহলে তার ভাইপো শিশির চলে গেল নিজের বাড়ি। এই আলোচনা হওয়ার পর তারা কি করলো, তার মানে তার ভাইপো সুভাষচন্দ্রের ভাইপো কোথায় গেলেন, তার ভাইপো চলে গেলেন নিজের বাড়ি। কোথায়? ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট অ্যাট এলগিন রোড। ফ্রম হিজ আঙ্কেল, তাহলে সুভাষচন্দ্র বসুকে কোথায় নিয়ে যেতে হবে? সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে কিছুটা দূরে একটা রেলওয়ে স্টেশন। ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট অ্যাট এলগিন রোড শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন। তারপরে শিশির কী করলেন? ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট, তার কাকার বাড়ি থেকে, ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট, ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট, তার কাকার বাড়ি থেকে তিনি এলগিন রোড, তার বাড়ি হচ্ছে এলগিন রোড। শিশির ওয়াক ব্যাক মানে তার কাকার বাড়ি এলগিন রোড, সেখান থেকে শিশির ওয়াক ব্যাক চলে গেলেন দ্যাট নাইট, সেই রাতে, টু ওন হিজ এলগিন রোড থেকে, তার কাকার বাড়ি থেকে তিনি চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়ি কোথায়? তার নিজের বাড়ি হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডুয়েড এক্সাইটমেন্ট। তিনি তার বাড়ি চলে গেলেন অন উডবার্ন পার্ক। সেখানে তিনি বাড়ি যখন যাওয়ার সময় অত্যন্ত তিনি এক্সাইট ছিলেন, অর্থাৎ তিনি খুব খুশি ছিলেন যে তার কাকাকে তিনি সাহায্য করতে পারবেন এই বিশেষ কাজের জন্য। তিনি বিস্মিত ছিলেন এবং খুব অবাক হয়েছিলেন এবং তিনি খুব উত্তেজক, মানে যে আমি কাকাকে এরকম হেল্প করতে পারবো এই হিসাবে তিনি খুব খুশিও ছিলেন। তারপরে দেখো, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। পুলিশ সবসময় সুভাষের বাড়িতে নজর রাখছিলেন, যেহেতু তার ঘরে বন্দি, তার জন্য কঠোরভাবে নজর যে ঘরে কি আসা যাওয়া করছে না করছে। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট এ এলিং আঙ্কেল। এলিং মানে হচ্ছে অসুস্থ কাকা, এলিং আঙ্কেল মানে হচ্ছে অসুস্থ কাকা। তো বলছে দো ইট ওয়াজ নর্মাল, এটা একটা সাধারণ ব্যাপার ছিল, ফর এ নিফিউ একজন ভাইপোর কাছে, টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, তার অসুস্থ কাকাকে দেখতে যাওয়া। তো পুলিশ এটাকে সন্দেহ করতে পারেনি, পুলিশ এটাই ভেবেছিল যে অসুস্থ কাকাকে তার ভাইপো দেখা করতে গেছে। কিন্তু ওই দেখার ফাঁকেই তারা একটা পরিকল্পনা করে নিয়েছেন যে সেখান থেকে তারা সুভাষ কীভাবে পালিয়ে যান। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। এখানে সুভাষচন্দ্র বসু, এখানে সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। এখানে সুভাষ তার ভাইপোর সঙ্গে এই বিষয়ে দেখা করতে চেয়েছিলেন, তার জন্য তিনি আরও বিশেষভাবে তাকে ডেকে পাঠিয়েছিলেন। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, অর্থাৎ শিশির খুব ভালো রেডিও চালাতে পারেন, মানে রেডিও চালাতে জানতেন। তো রেডিও চালাতে জানা, এটা আবার কি? রেডিও চালানো আবার কি জিনিস? তো তোমরা এখন বুঝবে না, কারণ তোমরা অনেকেই এখন রেডিও হয়তো দেখোনি। পুরনো যুগের যে রেডিওগুলো, এখন তো রেডিও আছে, এখন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা কেবিলের মাধ্যমে তোমার রেডিও চলে এসছে, ডিজিটাল রেডিও, নাম্বার টিপলেই সেন্টার ধরে যায়। কিন্তু আগেকার সময় যে রেডিওগুলো ছিল সেগুলো রিলে করে শোনানো হতো, অর্থাৎ তার মধ্যে দেখবে ভলিউমের মতো গোল চাকার মতো একটা ভলিউম থাকতো, সেই ভলিউমটা একটা টোনার থাকতো, টিউন থাকতো, সেই টিউনটাকে খুব হালকা করে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হতো। অনেক পুরনো টিভি ছিল এরকম, চ্যানেল ঘুরিয়ে সেন্টারটাকে আনতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পষ্ট আওয়াজ, স্পষ্ট সাউন্ড। তো
সবাই সেটা পারতো না, একটু সামান্য এক চুল বরাবর নড়ে গেলে সেন্টারটা অন্য সেন্টারে চলে যেত। এখন তো ডিজিটাল, তুমি যদি 102-এ মারো, 103-এ তুমি সেন্টার মারো, তো সেটা চ্যানেল অনুযায়ী আসবে। এখন যেমন আমরা 203, 301 এই হিসাবে আমরা চ্যানেল নিয়ে আসি, কিন্তু আগেকার সময় চ্যানেলগুলো এইভাবে আসতো না, একটা গোল ভলিউমের মতো থাকতো, সেটাকে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সেন্টার বা চ্যানেল বা ছবি আনতে হতো, বা রেডিওর ক্ষেত্রেও ঠিক তাই। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বিদেশি সংবাদ শোনানোর জন্য এই তার ভাইপো শিশির সুভাষচন্দ্রকে সাহায্য করতেন। হি হেল্প, শিশির সাহায্য করতেন সুভাষকে কিসে? লিসেন, শোনাতে, ফরেন ব্রডকাস্ট। ফরেন ব্রডকাস্ট মানে যে বিদেশি খবর শোনাতে রেডিওর মাধ্যমে তিনি সাহায্য করতেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ এসকেপ, তারা সেই বাড়ি থেকে কিভাবে গোপনে পালাবেন সেই বিষয়ের উপরে তারা নানা আলোচনা করলেন। গোপনে গোপনে তারা নানা আলোচনা করলেন যে কিভাবে তারা সেই বাড়ি থেকে পালাবেন। ফাইনালি, অবশেষে দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত করেছিলেন টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন। অবশেষে তারা সিদ্ধান্ত করেছিলেন যে তারা সাধারণ একটি পোশাক পরে সাধারণভাবে নর্মালি তারা বাড়ি থেকে বেরোবেন, পুলিশের চোখে ধুলো দিয়ে। থ্রু দ্য মেন গেট, এবং তারা মেন দরজা দিয়ে যাবেন। তারা সিদ্ধান্ত করেছিলেন যে সাধারণ একটা পোশাক পরে তারা মেন দরজা দিয়েই, মেন গেট দিয়েই যাবেন। শিশির ওন এ জার্মান কার, শিশিরের একটি জার্মান গাড়ি ছিল, জার্মানি গাড়ি ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, সে গাড়িটির নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি। সেই গাড়িটিকেই বলছে, হুইচ হি অ্যান্ড সুভাষ, সেই গাড়িটিকেই শিশির এবং সুভাষ দুজনে মিলেই সিদ্ধান্ত করলেন যে ওই গাড়িটি দিয়েই তারা পালাবেন। ওই গাড়িটি দিয়েই তারা কি করবেন? ওই গাড়ি দিয়েই তারা পালাবেন। তো আজকের আমাদের এইটুকুই পড়া। এরপরে তোমরা রেফারেন্স বই পারুল প্রকাশনী বা রায়ান মার্টিন, যে কোনো দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমাদের কাছে যদি থাকে, তাহলে এখানে বিভিন্ন ওয়ার্ডের মানে দেওয়া আছে, এই তোমার 31 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠা। তো এই দুটো পৃষ্ঠার বিভিন্ন ওয়ার্ডের মানে দেওয়া আছে, তো সে মানেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ো। এবং আমি যেই অনুবাদগুলো আলোচনা করলাম, এই অনুবাদগুলোও সে বইয়ে দেওয়া আছে, তোমরা বইটাকে ভালো করে ফলো করো এবং অনুবাদগুলোকে আবার রেফারেন্স বই থেকে তোমরা দেখো। এবং পরবর্তী আমরা পরের টপিকস আমরা যাব পরবর্তী ভিডিওতে। তো এটা হচ্ছে আমার পার্ট 1 ভিডিও, এই চ্যাপ্টারের লেসন 4-এর, এটা হচ্ছে আমার পার্ট 1-এর ভিডিও। এর পরের আমার ভিডিও যেটা রিলিজ হবে সেটা হচ্ছে পার্ট 2-এর ভিডিও। এইভাবে পরবর্তী ভিডিও পেতে তোমরা আমার ক্লাস লক্ষ্য রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা এই অধ্যায়ের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো এটা হলো পার্ট 1-এর ভিডিও। এর পরের ভিডিওর জন্য তোমরা পার্ট 2-এর ভিডিও লক্ষ্য রাখো।